নমস্কার। সারা দুনিয়ার বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের নিবেদন গল্প কল্প রহস্য। গল্প কল্প রহস্যে আজ আপনারা শুনবেন আমাদের মৌলিক উপস্থাপনা 22 গজের বাইরে। রচনা আমি তুনির। গল্পটি বাংলা ভাষার পূর্ণাঙ্গ ক্রীড়া পত্রিকা 22 গজের বাইরের শারদিয়া 1427 সংখ্যায় সম্পর্কের খেলা নামে প্রকাশিত হয়েছে। গল্প পাঠে তোষা, সেঁজুতি, শবরী, কুহক, ধীমান, পীতম্বর, পল্লব এবং আমি তুনির। আবহ সঙ্গীত ও সম্পাদনায় পল্লব, নির্দেশনায় আমি তুনির, প্রচ্ছদ পরিকল্পনা টিম গল্প কল্প রহস্য। নমস্কার বন্ধুরা, আমি রক্তিম। আজ আমার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক, আমাদের বাংলার গর্ব সহজ রায়। সহজ, গুড ইভিনিং। আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং, কেমন আছিস? ভালো ভালো। লকডাউনে কিভাবে দিন কাটছে? উফ, আর বলিস না, কেমন একটা পাগল পাগল লাগছে। মুভি, ওয়েব সিরিজ যা আছে সব তো দেখে ফেললাম। সাউথ ইন্ডিয়ান, কোরিয়ান আর কিছু বাকি নেই। তার উপর আমি তো জানুয়ারি থেকেই গৃহবন্দী। আমাদের বন্ধুরা জানতে চায় তোর রিকভারি কেমন চলছে। হাতে এখন আর কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে শরীরটা খুব খারাপ যাচ্ছে। আচ্ছা, তোর হাঁপানি হয়েছিল বলে একটা খবর উঠেছিল না? আর এর রটনা নয়, আমার সত্যিই হাঁপানি হয়েছে। ডাক্তার বেড রেস্ট বলেছে। তারপরেই লকডাউন। এবছর সারা দুনিয়ায় শনির দৃষ্টি লেগেছে, আর আমার ওপর শনির নজরটা আরও একটু বেশিই পড়েছে। জানুয়ারিতে নিউজিল্যান্ডে আঙ্গুল ভাঙল, ফিট হতে না হতেই হাঁপানি। এখন আবার ডায়াবেটিস ধরা পড়েছে। শরীর ভীষণ দুর্বল, খালি বমি পায়, আর আমাকে ইনসুলিন পর্যন্ত নিতে হচ্ছে। ডায়াবেটিস কি করে বুঝলি? একটা রুটিন চেক আপ করতে গিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রায় 10,000 লোক লাইভে আছে। তারা সবাই তোর দ্রুত আরোগ্য কামনা করছে। সেই সঙ্গে সবারই একটা কৌতূহল আছে, এবারের প্রিমিয়ার লিগে কলকাতার জার্সি গায়ে তোকে ইডেন মাথাতে দেখা যাবে কিনা। জানি না, সত্যি জানি না। আমরা প্লেয়াররা নিজেদের মধ্যে এই নিয়ে কথা বলেছি, এই খারাপ পরিস্থিতিতে মরাল বুস্ট দেওয়ার জন্য যেইটুকু করা যায় আর কি। তবে বোর্ড, ফ্র্যাঞ্চাইজি এদের কাছ থেকে কেউ যোগাযোগ করেনি। শুধু সেন্ট্রাল কন্ট্যাক্টে থাকা প্লেয়ারদের ফিজিওর কাছে ডেইলি রিপোর্ট পাঠাতে হচ্ছে। তারপর ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ফলো করছিস? করছি মানে গিলছি। ইন্ডিয়া খেলা শুরু করার পর আজ পর্যন্ত এইভাবে কখনো টেস্ট দেখার সময় পাইনি। অ্যান্ডারসনের 600 হবে এই সিজনে? মনে হচ্ছে হয়ে যাবে, তবে এই সময় ইংল্যান্ডে খুব বৃষ্টি হয়। আমার তো ভয় বৃষ্টিতে সিরিজটা ভেস্তে না যায়। ঠিক সেই সময় সহজের ফ্ল্যাটের ডোরবেল বেজে ওঠে। উফ, সরি রক্তিম, আমাকে 1 মিনিট টাইম দে। মাদুদা বাইরে গেছিল, মনে হচ্ছে ফিরে এসছে। দরজাটা খুলে দিয়ে আসি। ও শিওর। দর্শক বন্ধুরা, আজ আমাদের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে রয়েছেন আমাদের সবার প্রিয় সহজ রায়। আজকে আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে। আমরা সহজের কাছ থেকে জানবো ক্রিকেটের নিও নর্মাল নিয়ে কি ভাবছে ভারতীয় ক্রিকেটের অন্দরমহল। ঠিক সেই সময় রক্তিম ফোনের ওপার থেকে কোনো ভারী জিনিস পড়ে ভেঙে যাবার আওয়াজের সঙ্গে সঙ্গেই
সহজের আর্তনাদ শুনতে পেল। সহজ, সহজ, আর ইউ ওকে? মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে, হয়তো নেটওয়ার্কের সমস্যা। আমি আবার সহজের সঙ্গে যোগাযোগ করে কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে ফিরে আসছি। নমস্কার, আজকের 7 সকালে আপনাদের সবাইকে স্বাগত। আজ ক্রিকেট দুনিয়া স্তব্ধ। গতকাল রাত্রিবেলায় জাতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক সহজ রায় তার নিজের বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। তাকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 32। তিনি বর্তমানে দক্ষিণ কলকাতার একটি আবাসনে থাকছিলেন। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। তার পরিচারক জরুরি কাজে ফ্ল্যাটের বাইরে গিয়েছিল। লিভিং রুমে অচৈতন্য সহজকে দেখে তিনি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে। মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের অনুমান। ঘটনার সময় তিনি তার বাল্যবন্ধু প্রখ্যাত সাংবাদিক রক্তিম সান্যালের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে ছিলেন। এসিপি বিকাশ সরকার অফিস থেকে বেরোতে যাবে, ঠিক সেই সময় টেলিফোনটা বেজে উঠল। হ্যালো বিকাশ, ডিসিপি হিয়ার। এখনই একবার আমার ঘরে এসো। ওকে স্যার। ডেপুটি কমিশনারের থমথমে মুখটা দেখেই বিকাশ বুঝল কিছু একটা গন্ডগোল হয়েছে। কমিশনার তাকে বসতে বলেই বিকাশের হাতে একটা রিপোর্ট তুলে দিয়ে বললেন, পড়ে দেখো। বিকাশ রিপোর্টটা খুলে পড়তে লাগলো। ময়নাতদন্তের রিপোর্ট, ভিকটিম সহজ রায়। নামটা দেখেই ওর মুখে একটা বিষাদের ছায়া নেমে এলো। কিন্তু রিপোর্ট যত পড়তে লাগলো, ওর মুখ তত বিস্ময় ফুটে উঠতে লাগলো। পড়া শেষ করে ডিসিপিকে বলল, সুগার লেভেল এতটা লো? কালকে রক্তিম সান্যালকে ইন্টারভিউতে বলছিল বটে ওর ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিচ্ছিল, কিন্তু ট্রিটমেন্ট যদি চলে তবে এতটা সুগার লেভেল নেমে গেলেও ইনসুলিন নেওয়া বন্ধ করেনি কেন? হয়তো বুঝতে পারিনি। না স্যার, ফিজিওকে ওদের রেগুলার রিপোর্ট করতে হয়। কালকে সেটাও বলেছে। এত কম সুগারের ফলে শরীরে যা অস্বস্তি হবে, তাতে ফিজিওই তো ওকে বিষয়টা নিয়ে সতর্ক করে দেবে। তবে অটোপসি এটাও বলছে মৃত্যুর প্রত্যক্ষ কারণ হার্ট অ্যাটাকের ফলে পড়ে গিয়ে মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণ। মাথায় আঘাতের চিহ্ন, ডান হাত বাম হাঁটুতে আঘাত, এই সবই মাথা ঘুরে পড়ে যাওয়াকে নির্দেশ করছে। 2বার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। কেউ এফআইআর করেছে স্যার? এখন সবাই অন্ত্যেষ্টিক্রিয়াতে ব্যস্ত। আপনি মনে করছেন ব্যাপারটা নিয়ে জলঘোলা হবে? হতে পারে। মিডিয়া কিন্তু ন্যূনতম ছুতো পেলেই পাবলিক ট্রায়াল করতে নেমে পড়বে। তখন আমাদের ওপরেও চাপ আসতে পারে। আমাকে এখন কি করতে বলছেন? আপাতত কেসটা ফলো করো, যাতে আমাদের দিক থেকে কোনো ত্রুটি চোখে না পড়ে। ঠিক আছে। নমস্কার, আজকের ব্রেকিং 12টায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবচেয়ে উল্লেখযোগ্য খবর, সহজ রায়ের স্ত্রী মোহনা রায় সহজের ফ্ল্যাটে ঢুকতে চেয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন। সহজের বাড়ির লোকেরা মোহনাকে ফ্ল্যাটে ঢুকতে দিতে চাননি। আপনারা সবাই জানেন যে মোহনা রায় একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। আপনারা দেখতে পাচ্ছেন মোহনা তার কালো এসইউভি নিয়ে সহজের আবাসন থেকে বেরিয়ে যাচ্ছেন। তাকে দৃশ্যত বিহ্বল লাগছে। তবে তিনি মিডিয়ার সাথে কোনো রকম কথা বলতে চাননি। তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, কাল সহজের শেষকৃত্যে যোগ দিতে গেলে সেখানেও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে মোহনা সহজের নামে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন। সহজের বিরুদ্ধে মোহনা ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার মতন অভিযোগও এনেছিলেন। ম্যাচ গড়াপেটার ঘটনা থেকে সহজ নিষ্কৃতি পেলেও তাদের দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। এদিকে বেঙ্গল টাইগার্সের মালিক দার্শিল খান ভিডিও বার্তায় তার শোক জ্ঞাপন করেছেন। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পৌঁছে গেছে সহজ রায়ের ফ্ল্যাটে। আমরা এখন সেখানকার অবস্থা দেখে নেব। বিজনদা, সমস্ত ঘটনার উপর আপনার প্রতিক্রিয়া? আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে সহজ আর আমাদের মধ্যে নেই। আপনি কখন এই দুর্ঘটনার কথা জানতে পারেন? পরশু রাতেই মধু ফোন করে আমাকে খবরটা জানায়। আমি সঙ্গে সঙ্গে এখানে চলে আসি। অ্যাম্বুলেন্স থেকে সহজকে হসপিটালে নিয়ে যাই। তখন কি সহজ বেঁচে ছিলেন? বলতে পারবো না। কতদিন ধরে আপনি সহজকে চিনতেন? ওর আন্ডার 17-এর সময় থেকে আমাকে বাসুদা, মানে আমাদের বাসুদেব ভট্টাচার্য, আবাহনীর মাঠে ওর খেলা দেখাতে নিয়ে গিয়েছিল।
ওইটুকু বাচ্চা ছেলে বয়সে বড় ছেলেদের লম্বা লম্বা ছয় মারছিল। তখনই বুঝেছিলাম এ ছেলে অনেক দূর যাবে। তখনকার কোনো স্মৃতি মনে করতে পারেন? একবার ওর ক্রিকেট কিটস কেনার খুব সমস্যা হয়, তখন আমি সিএবিতে বলে কিটসের ব্যবস্থা করে দিই। তারপর থেকেই আমাদের ঘনিষ্ঠতা শুরু। ও আমার ছোট ভাইয়ের মতনই ছিল। বাবাকে অল্প বয়সে হারিয়েছিল। গত বছর মা মারা যাওয়ার পর একেবারেই একা হয়ে পড়েছিল। সহজ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, সেই ব্যাপারে যদি কিছু বলেন। পুরো ব্যাপারটা নিয়ে ও খুবই বিচলিত ছিল। ট্রিটমেন্ট করাচ্ছিল ঠিকই, কিন্তু নিজের রিকভারি নিয়ে সন্তুষ্ট ছিল না। আমি ওকে সাহস দিতাম খারাপ সময় কেটে যাবে বলে। বিজনদা, মোহনা দেবীকে আপনারা ফ্ল্যাটে ঢুকতে দেননি বলে অভিযোগ। সহজ আর আমাদের মধ্যে নেই। ওর আত্মার শান্তি কামনা করি। তবে নিজেকে নিরপরাধ প্রমাণ করে যেতে পারলে নিশ্চয়ই খুশি হতো। আর বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলবো না। আপনারা এতক্ষণ শুনছিলেন সিএবির কর্মকর্তা সহজ রায়ের পারিবারিক বন্ধু বিজন মণ্ডলের কথা। তাকে দৃশ্যতই বিহ্বল লাগছে। তিনি সহজের পরিবারের পক্ষ থেকে এখানে সমস্ত কিছু পরিচালনা করছেন। সহজের মৃত্যু সংক্রান্ত সব খবর সবার আগে এক্সক্লুসিভ পেতে হলে চোখ রাখুন আমাদের বাংলা খবর চ্যানেলে। নিজের অফিসের ঘরে বসে সহজ রায়ের মৃত্যু সংক্রান্ত খবরেই নজর বোলাচ্ছিল বিকাশ। সহজের মৃত্যুতে সারা দুনিয়ার ক্রীড়া জগৎ শোকস্তব্ধ হয়ে পড়েছে। ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার যেভাবে সবাইকে কাঁদিয়ে অকালে চলে যাবেন, সেটা কেউ মেনে নিতে পারছে না। টেবিলে পড়ে থাকা সহজের ময়নাতদন্তের রিপোর্টটা দেখার পর থেকে বিকাশের অস্বস্তিও কিছুতেই কাটছে না। অনেকগুলো বেয়ারা প্রশ্ন খাড়া করে দিয়েছে এই আপাত নিরীহ রিপোর্টটা। ঠিক তখনই দীপ্ত দরজার বাইরে নক করল। তরুণ এই আইপিএস দীপ্ত বেশ চটপটে কাজের ছেলে। বিকাশ ওকে বেশ ভরসা করে। আমাকে ডেকেছিলেন স্যার? ভিতরে আয় দীপ্ত, এই পিএম রিপোর্টটা নিয়ে যা। খুব ভালো করে স্টাডি কর। সমস্ত কনসিকুয়েন্সগুলো চেক করবি। যদি কিছু অসঙ্গতি পাস, সাথে সাথে আমাকে জানাবি। কার? বিকাশ মুখে কোনো উত্তর দেয় না, টিভির দিকে ইশারা করে। সেখানে তখন সহজের লর্ডসে করা মহাকাব্যিক 250 রানের ইনিংসের ক্লিপিংস দেখাচ্ছে। দুপুরবেলাতেই দীপ্ত আবার বিকাশের কাছে ছুটে এলো। ওর উত্তেজিত চোখ মুখ দেখেই বিকাশ বুঝল কিছু একটা খবর এনেছে। কিরে, কি খবর? স্যার, সহজ রায়ের মৃত্যুটা নিছক দুর্ঘটনা নয়। তুই নিশ্চিত? 110%। প্রমাণ? স্যার, হার্ট অ্যাটাকের ফলে পড়ে গিয়ে ইন্টারনাল হ্যামারেজই মৃত্যুর মূল কারণ। হসপিটালের ডাক্তাররা জানিয়েছেন ওকে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়েছিল। কিন্তু স্যার, মারা যাবার সময় সহজের সুগার লেভেল ছিল 38 মিলিগ্রাম পার ডেসিলিটার। এর মানে সহজ রায়ের হাইপোগ্লাইসিমিয়া ছিল। অথচ আমরা জানি রক্তিম সান্যালকে ও পরিষ্কার বলেছে ওর হাইপারগ্লাইসিমিয়া মানে ডায়াবেটিস হয়েছে। অর্থাৎ রক্তের সুগার লেভেল অত্যন্ত বেশি, এতটাই বেশি যে ওকে ইনসুলিন নিতে হচ্ছে। আপনি বুঝতে পারছেন স্যার? একজন হাইপোগ্লাইসিমিয়ার পেশেন্টকে দীর্ঘদিন ইনসুলিন দেওয়া হলে কি হবে? এখানেই শেষ নয় স্যার, এর থেকেও একটা ভয়ঙ্কর ব্যাপার রিপোর্টে আছে। কি? সহজের পাকস্থলিতে অত্যন্ত বেশি মাত্রায় র্যানোলাজাইন ও পলিভিনাইল অ্যালকোহল পাওয়া গেছে। স্যার, নিয়মিত ইনসুলিন নেয় এমন কারোর পেটে এই দুটো সাবস্ট্রেট একসাথে পাওয়া বিস্ময়কর। স্যার, কোনো ডাক্তার তার পেশেন্টকে সচরাচর ইনসুলিন চলাকালীন এত বেশি মাত্রায় র্যানোলাজাইন গোত্রের ওষুধ খেতে দেবেন না। আমি সার্চ করে দেখেছি স্যার, সাধারণভাবে র্যানোলাজাইন জাতির ওষুধ কোলেস্ট্রল বেশি থাকলে দেওয়া হয়। সহজ রায়ের অবশ্য কোলেস্ট্রলের সমস্যা আছে কিনা জানি না, তবে রিপোর্টেই বলেছে সহজের মাসখানেকের মধ্যেই আর একবার মাইল্ড হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে ইনসুলিন আর র্যানোলাজাইন একসাথে চলার ফলেই হার্ট অ্যাটাকগুলো হয়েছে। অন্য কোনো কারণ থাকতে পারে না? না, আমাদের হার্ট অক্সিজেন পায় দুভাবে, এক শরীরে উপস্থিত গ্লুকোজ থেকে, আর দুই ফ্যাটি অ্যাসিড থেকে। এই র্যানোলাজাইন ওষুধটা ফ্যাটি অ্যাসিড থেকে অক্সিজেন তৈরিতে বাধা দেয়। দুটো একসাথে বেশি মাত্রায় চললে হার্ট পর্যন্ত অক্সিজেন পৌঁছাতে পারে না, ফলে অবধারিত হার্ট অ্যাটাক। এখন সহজ রায়ের মেডিকেল হিস্ট্রি জানা খুব দরকার, কারণ
খেলোয়াড়রা যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন না। ভারতীয় ক্রিকেট দল ওয়াডার সঙ্গে চুক্তিবদ্ধ নয়। এই কমাসে কেউ কোনো রকম ডোপ টেস্টও করায়নি, ফলে কে কী ওষুধ খেয়ে বসেছে কেউ জানে না। আমার বিশ্বাস সহজে ট্রিটমেন্টে গণ্ডগোল হয়েছে। সহজ রায়ের মৃত্যুটা একদমই সহজ নয়। মানে দেখে যা মনে হচ্ছে ওকে কেউ হত্যার পরিকল্পনাও করতে পারে। ঠিক তখনই টেবিলে রাখা টেলিফোনটা বেজে ওঠে। দীপ্ত এপারের কথাগুলো শুনতে পায়। হ্যাঁ স্যার, বলুন। না, দেখছি। সহজ রায়ের বোন সুনন্দা ব্যানার্জি সহজের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন। ঘটনার সূত্রপাত সিএবির সহসচিব বাসুদেব ভট্টাচার্যের একটি চাঞ্চল্যকর বিবৃতিতে। তিনি আজ জানিয়েছেন বিজন মণ্ডল সহজের মৃত্যুর দিন রাতের বেলা তার সঙ্গে ছিলেন। বিজনবাবুর দাবি ওই দিন তিনি সহজকে হাসপাতালে নিয়ে যান। এদিকে মোহনা দেবী একটি ভিডিও বার্তায় সহজের মৃত্যুতে তার শোক প্রকাশ করেছেন। এই ঘটনায় ক্রীড়া ও বিনোদন দুনিয়া দুভাগে ভাগ হয়ে গেছে। ক্রীড়া জগতের ক্ষোভের মধ্যেই বিনোদন জগতের লোকেরা মোহনা দেবীর পাশে দাঁড়িয়েছে। বিকাশ টিভিটা বন্ধ করে দিয়ে বলে, দীপ্ত, ডিসি ডাকছেন, তুই আমার সঙ্গে চল। সহজের ময়নাতদন্তের রিপোর্টের অসঙ্গতিগুলো দীপ্ত ডিসিপিকে ব্যাখ্যা করে বোঝানোর পর ডিসিপি বললেন, বিকাশ, আমার কাছে উপর মহল থেকে চাপ আসছে সহজের মৃত্যু নিয়ে বিবৃতি দেবার জন্য। মোহনা রায়ের ক্ষমতাশীল রাজনৈতিক দলের সঙ্গে ওঠা বসা আছে, কানাঘুষো আছে, 21-এ ভোটেও দাঁড়াবে। গত 1 বছর ধরে সহজের নামে বিষোদ্গার করে এসেছে, এখন উল্টো সুরে গান গাইছে। সেটাই তো স্বাভাবিক, ওদের লিগালি সেপারেশন হয়নি। আর সহজ রায়ের ব্র্যান্ড ভ্যালু মোটামুটি 650 কোটি টাকা। এরপর প্রপার্টি তো ছেড়েই দিলাম। স্যার, আমার মনে হয় আমাদের এই মৃত্যুটা নিয়ে তদন্ত করা উচিত। কিন্তু দুম করে আমরা সেটা করতে পারি না। শুধুমাত্র একটা পিএম রিপোর্টের ওপর ভিত্তি করে ধারণার বশবর্তী হয়ে আমরা এগোতে পারি না। শেষে মুখ পুড়তে পারে যদি না। স্যার, আমরা উইমেন্স গ্রিভেন্স সেল থেকেও তদন্ত করে দেখতে পারি, কারণ সহজ রায়ের বিরুদ্ধে গৃহ নির্যাতনের মামলাটাও এখনো ঝুলে আছে। সহজের মৃত্যুর পর ওই মামলার আর কোনো গুরুত্বই নেই। কিন্তু স্যার, ওর সঙ্গে অ্যাটাচ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগটার তদন্ত আমরা করতেই পারি। কিন্তু সেটাই তো সহজ গত বছরই ছাড় পেয়ে গিয়েছিল। না স্যার, ওই মামলাটা বোধহয় ধামাচাপা দেওয়া আছে। মানে বিশ্বকাপের আগে বিসিসিআই নিজেরা তদন্ত করে তড়িঘড়ি সহজকে নিরাপদ বলেছিল। পুলিশও মামলাটা নিয়ে আর এগোয়নি। তারপর বিশ্বকাপে সহজের একটা হ্যাট্রিক সহ 200 রান সবাইকে সব কিছু ভুলিয়ে দিয়েছে। ব্রিলিয়ান্ট। তাহলে বিকাশ, তুমি উইমেন গ্রিভেন্স সেল থেকে এই রিপোর্ট চেয়ে দেখো কিছু করা যায় কিনা। যাই করবে খেয়াল রেখো পাবলিক সেন্টিমেন্ট যেন হার্ট না হয়। ডিসিপির ঘর থেকে বেরিয়ে বিকাশ উইমেন গ্রিভেন্স সেলের দিকে হাঁটা দিল। সেই ডিপার্টমেন্টের অফিসার মহাশ্বেতা বিকাশের ব্যাচমেট। মহাশ্বেতার সঙ্গে কথা বলে জানলো সহজ ও মোহনার কেসটা দেখছিল মায়া নামের একজন আইপিএস। মহাশ্বেতার নির্দেশে মায়া কিছুক্ষণের মধ্যেই কেসের যাবতীয় তথ্য নিয়ে বিকাশের ঘরে হাজির হলো। কেসটা এখন কোথায় দাঁড়িয়ে আছে? মায়া কোনো রাগঢাক না করেই উত্তর দিল, আমরা সহজ রায়ের জবানবন্দির জন্য অপেক্ষা করছিলাম। তাকে কলকাতায় থাকাকালীন অবস্থায় 2বার তলব করা হয়েছিল। প্রথমবার মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে ও পরের বার ব্যক্তিগত অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আসেননি। 2বারই উকিলের সাহায্যে মেডিকেল সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছিলেন। প্রাথমিকভাবে তোমার সহজ রায় সম্পর্কে কি মনে হয়? কিছু মনে হয় না। জিজ্ঞাসাবাদ করার সুযোগ পেলে তাও একটা ধারণা করতে পারতাম। তবে এইসব ঘটনার পর সেলিব্রিটির একটা ইমেজ বিল্ড আপের চেষ্টা করে, সেটা সহজ রায়ও করেছিল। কিভাবে? হঠাৎ করে প্রচুর চ্যারিটি করেছে, 2 মাসের পুরনো কোম্পানির জন্য প্রমোশন করেছে, তারপর বিশ্বকাপের পারফরমেন্স, সব মিলিয়ে একজন সেলিব্রিটি জনসমর্থনের জন্য যা করতে পারে সব করেছে, শুধু জবানবন্দির দেওয়ার সময়টা পায়নি। আচ্ছা, মোহনা রায়ের অভিযোগগুলো ঠিক কি? ডিভোর্স ফাইল করার জন্য যা যা দরকার, শারীরিক ও মানসিক নির্যাতন,
বাইপোলার ডিসঅর্ডার। এর সঙ্গে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো বুকিদের সঙ্গে যোগাযোগ। তোমরা কি তদন্ত করেছিলে? স্যার, শারীরিক নির্যাতনের যে এভিডেন্স মোহনা রায় দিয়েছেন সেগুলো বিতর্কিত। মোবাইল ফুটেজ, বিভিন্ন চ্যাটের স্ক্রিনশট যা দিয়েছেন সেগুলো আসল। এ কথা ঠিক, দুজনের মধ্যে মনোমালিন্য ছিল। মোহনা রায়ের দাবি সহজ মিউচুয়াল সেপারেশনে রাজি হননি, তাই তিনি আইনের সাহায্য নিতে বাধ্য হয়েছেন। তবে বুঝতেই তো পারছেন, শুধু এক পক্ষের কথায় কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। উকিলকে দিয়ে সেপারেশনের নোটিশ না পাঠিয়ে সোজা লালবাজারে এসে এফআইআর করেছেন। মায়া কথা শেষ করে চুপচাপ বসে থাকে। বিকাশ প্রশ্ন করে, আচ্ছা, বুকিদের সাথে যোগাযোগের ব্যাপারে কি তদন্ত হয়েছে? না স্যার, আমরা তদন্ত শুরু করার আগেই বিসিসিআই নিজেরা তদন্ত করে সহজকে বেকসুর প্রমাণ করে দেয়। বিসিসিআই এর অ্যান্টি করাপশন টিমের হয়ে একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার তদন্ত করেছিলেন। আইসিসির অ্যান্টি করাপশন বডিও সহজের বিরুদ্ধে সন্দেহজনক কিছু পায়নি। ইনফ্যাক্ট ওরা সহজের কাজে খুব খুশি। ওর কাছে দুবার বুকিদের প্রস্তাব এসেছিল, ও সময় মতন অ্যান্টি করাপশন বডিকে ইনফর্ম করে। তাছাড়া এই অ্যান্টি করাপশন বডিটা খুব স্ট্রং। সাকিব উল হাসানকে দেখলেন তো, শুধু ইনফর্ম না করার জন্য 2 বছর নির্বাসিত করেছে। বিসিসিআই রিপোর্ট পাঠিয়েছিল, আমি কেস ফাইলে অ্যাটাচ করে রেখেছি। তোমরা কিছুই করোনি? বিশ্বকাপের আগে সহজকে ক্লিন চিট দেওয়ার জন্য উপরমহলের চাপ ছিল স্যার, হাতে একদম সময় ছিল না। আমাদের ইচ্ছা ছিল জিজ্ঞাসাবাদের সময় প্রসঙ্গটা তোলা। ঘুষ? স্যার, ফিক্সিং নিয়ে অন্য একটা লিড আছে, তবে তার সঙ্গে সহজ রায়ের নয়, মোহনা রায়ের যোগাযোগ আছে। কেমন লিড? গত বছর প্রিমিয়ার লিগের সময় যখন আমাদের আইটি সেল র্যান্ডাম বুকিদের সঙ্গে কল ট্র্যাক করছিল, তখন মোহনা রায়ের সঙ্গে বিবি নামে একজনের পরিচিতি সামনে চলে আসে, যারা টাইগার্সের ম্যাচ নিয়ে বলছিল দ্য পোলস্টার শুড বি ক্র্যাকড। তারপর কিছুই করা হয়নি, রিপোর্টটা কোনোদিন পুশ করা হয়নি। কল ট্র্যাকের সপ্তাহখানেকের মধ্যেই মোহনা রায় এফআইআর করেন। তাহলে তখনই তো ব্যাপারটা সামনে আসা উচিত ছিল। আমি তখন এসব ব্যাপার জানতাম না স্যার। এই মার্চ মাসে যখন জেনেছি তখন লকডাউন শুরু হয়ে গেছে, তাই ফাইলটাকে কেসের সঙ্গে জুড়ে নিলেও মোহনা রায়কে জিজ্ঞাসাবাদ করার সুযোগ হয়নি। চাইলে আমরা এই কেসটাকে নিয়ে আলাদাভাবেও এগোতে পারি। কিন্তু ফাইলটা সময় মতন সামনে আসেনি কেন? রিপোর্টটা তৈরির পরপরই একটা বাইক দুর্ঘটনায় যে অফিসার অডিওটা ওভারহেয়ার করেছিলেন তিনি মারা যান। ওই পোস্টটা দীর্ঘদিন খালি ছিল। মার্চে নতুন লোক জয়েন করার পর আমি ফাইলটা হাতে পেয়েছি। স্যার, একটা প্রশ্ন করব? বলো। স্যার, হঠাৎ সহজ রায় মারা যাওয়ার পর হোমিসাইড ডিপার্টমেন্ট ওর ডিভোর্স ফাইল নাড়াচাড়া করতে চাইছে কেন? মহাশ্বেতা তোমায় কিছু বলেনি? না, ম্যাম তো শুধু ফাইল নিয়ে আপনার সঙ্গে দেখা করতে বললেন। দীপ্ত, মায়াকে ব্রিফ দে, আমি ততক্ষণে ফাইলগুলোতে একটু চোখ বুলিয়ে নিই। বিকাশ, মায়া আর দীপ্ত তিনজনে মিলে সহজের আবাসনের উদ্দেশ্যে চলেছে। অডিও ক্লিপটার উপর ভিত্তি করে ম্যাচ গড়াপেটার স্বতঃপ্রণোদিত একটা মামলা শুরু করে দিতে বিশেষ বেগ পেতে হয়নি। এর থেকে ভালো কোনো ব্যবস্থা এই মুহূর্তে হতেও পারত না। ক্রিকেট গড়াপেটা নিয়ে তদন্ত দেখালেও আসল উদ্দেশ্য হলো সহজের মৃত্যুর অসঙ্গতিগুলো খাতিয়ে দেখা। মনে মনে বিকাশ মায়ার কাজের তারিফ করে। ও বুদ্ধি করে গড়াপেটার ফাইলটাকে আগে থেকেই ডিভোর্স মামলার সঙ্গে জুড়ে রেখেছিল বলেই এত সহজে মামলাটা শুরু করা গেল। বিশেষত অনেক প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকায় নানা দিক ভেবে প্রতিটা পদক্ষেপ ফেলতে হচ্ছে। আপাতত বিকাশের উদ্দেশ্য সহজের বাড়ির পরিচালক মাধুর সঙ্গে কথা বলা। সহজের আবাসনে গিয়ে বিকাশরা ডোরবেল বাজাতেই সুনন্দা এসে দরজা খুলল। বিকাশ সুনন্দাকে নমস্কার করে বলল, নমস্কার, লালবাজার থেকে আসছি। সহজ রায়ের মৃত্যুর ব্যাপারে একটু কথা বলার ছিল। ভেতরে আসুন। আমরা মাধুর সঙ্গে কথা বলতে চাই। মাধুদা তো কাল বিকেলেই বর্ধমানে গ্রামের বাড়ি চলে গেছে। আপনার কাছে গ্রামের বাড়ির ঠিকানাটা আছে? আমাদের দিলে উপকার হয়। নিশ্চয়ই। অফিসার, আপনারা মাধুদার ঠিকানা চাইছেন কেন? আপনারা কি কিছু সন্দেহ করছেন? না, ফর্মালিটি।
আচ্ছা, এবার আপনার কাছে কটা কথা জানার ছিল। বলুন। আপনার দাদার কি কোলেস্ট্রল ছিল? হ্যাঁ, প্রায় 10 বছর ধরে প্রচুর ট্রিটমেন্ট করিয়েছে। মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়ে ভেগান হয়েছে, তবুও কোনো লাভ হয়নি। আর ওনার ডায়াবেটিসের ব্যাপারটা? ডায়াবেটিস জানতে পেরে দাদা ভীষণ ভেঙে পড়েছিল। তার উপর লকডাউন মানসিক অবসাদ আরও বাড়িয়ে দিয়েছিল। আপনার দাদার বাইপোলার ডিসঅর্ডার ছিল? মিথ্যে কথা, ওটা মোহনার বানানো। ওর একটা কথাও বিশ্বাস করবেন না। দাদা না থাকলেও হিরোইন হতে পারতো। দাদাই ওকে ফিল্ম ধুলিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ও তো আমারই বন্ধু ছিল। আমার থেকে ওকে ভালো আর কেউ চেনে না। চিরকালই স্বার্থপর। এখন দাদার প্রয়োজন ফুরিয়ে গেছে, বলিউডে মন মজেছে। ডিভোর্সের মামলা করে দাদার ভাবমূর্তিতে আঘাত করাই ওর আসল উদ্দেশ্য ছিল। এসব ক্ষেত্রে আমাদের সমাজ সবার আগে ছেলেদের দোষ দেখে। বিশ্বকাপের ঠিক আগে ওরকম নাটকটা করার কোনো দরকার ছিল? আমার দাদাকে বুকিদের অ্যাপ্রোচ করারই সাহস ছিল না। সেই দাদাকে কি না। সুনন্দা আঁচলে চোখ মোছে। আপনার দাদার কাছে মোহনা প্রথমে মিউচুয়াল সেপারেশন চেয়েছিলেন, কখনোই নয়। কিন্তু উনি যে পুলিশের কাছে নির্যাতনের প্রমাণ দিয়েছেন। সব সাজানো। ছোটোখাটো কথা কাটাকাটি কোন সংসারে হয় না বলুন তো? তাই বলে সেগুলো নিয়ে পুলিশে যেতে হবে? আমি বুঝতে পারছি না দাদা মারা যাওয়ার পর আপনারা এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন কেন। ও, বুঝতে পেরেছি, মোহনার কথা মতন আপনারা এখানে এসেছেন। আজকাল তো উনি আবার রাজনীতিতেও নেমেছেন। গত 6 মাসে দাদার এই খারাপ অবস্থার সময় কোথায় ছিল? আজ মারা যেতেই প্রপার্টির লোভে এসে হাজির হয়েছে। আমরা ঢুকতেই দেইনি, আপনাদের পাঠিয়েছে। সুনন্দা, আপনি আমাদের ভুল বুঝছেন। তবে যেহেতু ওদের ডিভোর্সটা হয়নি, তাই আইনত সহজবাবুর সম্পত্তির মালকিন এখন মোহনা দেবী। তবে আমরা সেই উদ্দেশ্যে এখানে আসিনি। আমরা সহজের মোবাইল ও মেডিকেল রিপোর্টগুলো দেখতে চাই। মোবাইলটা তো এই যে এখানে। মেডিকেল রিপোর্ট আমি জানি না, মাধুদা বলতে পারতো। সুনন্দা, আমাদের একটু সাহায্য করুন প্লিজ। আমাদের সন্দেহ আপনার দাদার ভুল ট্রিটমেন্ট হয়েছিল। মানে আমি ঠিকই ধরেছি, দাদাকে মারার চক্রান্ত চলছিল। ওই রাক্ষসীটাই আমার দাদাকে মেরে ফেললো। সুনন্দা, আপনার দাদার মেডিকেল রিপোর্টগুলো? সুনন্দা উঠে ভেতরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর একতারা ফাইল নিয়ে ফিরে এলো। এই যে পেলাম, দেখুন। এইগুলো আমরা নিয়ে যাচ্ছি। আর সুনন্দা, আপনাকে কথা দিচ্ছি, আপনার দাদার মৃত্যুর প্রকৃত কারণ আমরা খুঁজে বের করবই। ও আচ্ছা, পরশু মিডিয়াকে সারা বাড়ি ট্যুর করতে দেবার সিদ্ধান্তটা কি আপনার? না, আমি শ্মশান থেকে নিজের শ্বশুর বাড়ি চলে গেছিলাম। মাধুদা এখানে ছিল। বিজনদা এসবে অনুমতি দিয়েছিলেন। বিজনবাবু আপনাদের পারিবারিক বন্ধু? উনি সিএবিতে অনেক দিন আছেন। দাদার উপর ম্যাচ ফিক্সিংয়ে অভিযোগ আসার পর উনি খুব সাহায্য করেছিলেন। তখন থেকেই দাদার সাথে ভালো সম্পর্ক। তবে মিডিয়াকে ঘরে ঢুকতে দেওয়ার ব্যাপারটা আমিও মেনে নিতে পারিনি। তাই তো এখানে এসে আছি। মাধু কেমন বিশ্বস্ত? আমার দাদুর আমল থেকে আমাদের বাড়িতে আছে। আচ্ছা, বিবি বলে কাউকে চেনেন? সুনন্দা একটু অবাক হলেও নিজেকে সামলে নিয়ে জোর গলায় বলল, না। ধন্যবাদ, প্রয়োজন পড়লে আবার আসবো। সহজের আবাসন থেকে বেরিয়ে বিকাশ বলল, মায়া, তুমি দীপ্তকে নিয়ে মোহনার বাড়ি যাও। ডিভোর্স ফাইলটা ক্লোজ করার অছিলায় কায়দা করে ম্যাচ ফিক্সিং এর প্রসঙ্গটা তুলে ওর মনোভাব জেনে নাও। মোহনা রয়ের টলিউড গসিপ আছে? গসিপ কুইন এবছর টাইগার্সের মালিক দর্শিলের সঙ্গে বলিউডে ডেবিউ করার কথা ছিল। লকডাউনে ফিল্ম আপাতত বন্ধ। টলিউডের কয়েকজন নায়ক পরিচালকের সঙ্গে কাজ করেছে। সবার সঙ্গেই। দীপ্ত, মাধুর ঠিকানাটায় খোঁজ নিয়ে দেখ বাড়ি গেছে কিনা। ফ্ল্যাটের সিসিটিভি চেক করার ব্যবস্থা কর। সহজের মোবাইলটা ফরেন্সিকে পাঠা। একটা ব্যাপার ভারী অদ্ভুত, মোহনা রয় সুনন্দার নামে অভিযোগ করেননি। সাধারণত এমনটা হয় না। আর বিজন মণ্ডলের মোবাইলটা ট্র্যাক করে দেখতো ওই দিন রাতে কখন কোথায় ছিল। মায়া, তোমরা আমার গাড়িটা নিয়ে মোহনার বাড়ি চলে যাও। আপনি কোথায় যাবেন? ডাক্তারখানায়। মোহনারা টালিগঞ্জ থাকে, আমি সরোবরে নেমে যাব। মায়া ও দীপ্ত যখন ফিরল, বিকাশ তখন অডিও রেকর্ডটা মন দিয়ে শুনছিল। দীপ্ত ঘরে ঢুকেই বিকাশকে বলল, স্যার,
একটা খারাপ খবর আছে। মাধু বাড়ি যায়নি। ওর বাড়ির লোকেরা একটু আগেই লোকাল থানায় মিসিং ডায়েরি করেছে। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ সবাইকে সতর্ক করে দে, মাধুকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। সে আমি করে দিয়েছি। এদিকে আমি কি পেয়েছি দেখ। কি? সহজের রিপোর্টগুলো আমি ডাক্তারদের দেখিয়েছি, ভীষণ ইন্টারেস্টিং। ফেব্রুয়ারি মাসে সহজের ডায়াবেটিস ধরা পড়লেও মে মাসের একটি টেস্টে সহজের রিপোর্টে রক্তের সুগার লেভেল একদম ঠিক ছিল। তারপরও চিকিৎসাকারী ডাক্তার ওকে 2 মাস ইনসুলিন দিয়ে গেছে। তাছাড়া সহজের যে লেভেলে সুগার ছিল তাতে এ যুগে কেউ ইনসুলিন দেয় না। আমি 3 জন ডাক্তারের সঙ্গে কথা বলেছি, সবাইকে বিষয়টা অবাক করেছে। সহজের অসাধারণ জীবনশক্তি ওকে এতদিন বাঁচিয়ে রেখেছিল, নইলে প্রথম হার্ট অ্যাটাকের পরই ওর মারা যাবার কথা। লকডাউন, চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতার সুযোগ নিয়ে কেউ বা কারা ঠান্ডা মাথায় পরিকল্পনা করে ছেলেটাকে মেরে ফেললো। এখন প্রশ্ন হচ্ছে কে ও কেন? আমরা ওই ডাক্তারকে ধরে জেরা করলেই তো সব সত্যি বেরিয়ে যাবে। সেটা সম্ভব নয়। ওই ডাক্তার 2 সপ্তাহ হলো কোভিডে মারা গেছেন। তাহলে? বিকাশ মায়াকে জিজ্ঞাসা করে। মোহনার সঙ্গে কথা বলে কোনো লাভ হলো? না, ঘোরেল মহিলা। আজ আমার স্বামী করে কথা বলছে, ফিক্সিং ব্যাপারটা অস্বীকার করে গেল পুরো। চলো যাওয়া যাক। কোথায়? বিজন মণ্ডল আর রক্তিম সান্যালকে একটু দর্শন দিয়ে আসি। বিকাশেরা আগে বিজন মণ্ডলের সঙ্গে দেখা করতে গেল। দীপ্ত আগে থেকেই ওর পেছনে একটা লোক লাগিয়ে রেখেছিল। সেই খবর দিল বিজন এখন সিএবির অফিসে আছে। বিজন মণ্ডল রীতিমতো অভ্যর্থনা করে ওদের নিজের অফিসে নিয়ে এলো। বিকাশ প্রশ্ন করল, বিজনবাবু, একটা ম্যাচ ফিক্সিং এর তদন্তে আপনার সাহায্য দরকার। গড়পেটা কোথায়? বাংলা ক্রিকেটে গড়পেটার ঘটনা এখন একটাও পাবেন না। মোহনা রায় সহজ রায়ের বিরুদ্ধে করা ম্যাচ গড়াপেটার কেসটা, যেটা থেকে বেরোতে আপনি সহজকে সাহায্য করেছিলেন। পুরো সাজানো মিথ্যে মামলা। ওই মহিলার কথা একদম বিশ্বাস করবেন না স্যার। দুশ্চরিত্র মহিলা, সব নায়ক পরিচালককে নাকে দড়ি দিয়ে নাচায়। ওর নামে কেচ্ছা কেলেঙ্কারিতে টলিপাড়ায় কান পাতা দেয়। সহজের মাধ্যমেই দর্শিল খানের সঙ্গে আলাপ, তারপর ওর সঙ্গে ফষ্টি নষ্টি করে বলিউডে কাজও বাগিয়ে নিয়েছিল। তবে এখন তো আবার শুনছি সেই সিনেমাটা নাকি বন্ধ হয়ে গেছে। সহজ মারা যেতেই সম্পত্তির লোভে নাকি কান্না কাঁদছে। আমি আপনার কাছে মোহনা রায়ের কেচ্ছা শুনতে চাইনি, আপনি সহজকে কিভাবে সাহায্য করেছিলেন জানতে চেয়েছি। সহজের আমার সাহায্যের কোনো দরকার ছিল না। ওর গুডউইল ওর হয়ে কথা বলেছিল। আমি শুধু শুনানির সময় একজন ভালো উকিল দেখে দিয়েছিলাম। তার পরামর্শ মতো চলেই ও বিসিসিআই আইসিসির থেকে ছাড় পেয়েছিল। আপনি তো সহজকে অনেকদিন চেনেন, তাই না? হ্যাঁ, ওর অনূর্ধ্ব 17 সময় থেকে। আপনারা কি সত্যি ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত করতে এসেছেন, নাকি সহজের মৃত্যু তদন্ত? নিছক কৌতূহল। এত বড় একজন খেলোয়াড় বিনা চিকিৎসায় মরে গেল। কদিন ধরেই বলছিল গা গুলোচ্ছে, মাথা ঘুরছে, কিন্তু জলজ্যান্ত ছেলেটা এভাবে হার্ট অ্যাটাক হবে কে ভাবতে পেরেছিল বলুন তো? চিকিৎসার কোনো সুযোগই দিল না। ওর বাইপোলার ডিসঅর্ডার ছিল। আপনারা তো দেখছি মোহনা রায়ের কথা ধরে বসে আছেন। যা প্রশ্ন করছি তার উত্তর দিন। না, ছিল না। দুর্ঘটনার খবর পেয়ে আপনি কি করলেন? সাথে সাথে অ্যাম্বুলেন্সে ফোন করে বেরিয়ে পড়ি। আপনি তখন কোথায় ছিলেন? বাসুদার বাড়িতে। উনি তো বলছেন আপনি সারা রাত ওখানে ছিলেন। ছাড়ুন তো বাসুদার কথা, ওর তখন কত রাত খেয়াল ছিল না। সহজের আবাসনে একটি অ্যাম্বুলেন্স থাকার পরও আপনি বাইরে থেকে অ্যাম্বুলেন্স ডাকলেন কেন? মানে তখন অত কিছু ভাবিনি, লোকাল ক্লাবের অ্যাম্বুলেন্সটা পাঠাতে বলি। আপনি সহজকে দেখতে ফ্ল্যাটে গেছিলেন? না, আমি পৌঁছেই দেখি ওরা বেরোচ্ছে, তাই গাড়ি ঘুরিয়ে হসপিটালে চলে আসি। আচ্ছা, হসপিটালে কে কে এসেছিল? রক্তিম। আর কেউ না? সুনন্দা যখন এলো তখন অনেক দেরি হয়ে গেছে। আপনি মৃত্যুর পরদিন সহজের বাড়িটা মিডিয়ার টুরিস্ট স্পট বানিয়ে দিলেন। মানে ওটা ভুল হয়ে গেছে। ভবিষ্যতে এমন ভুল আর করবেন না। আমরা জানি এখন বাংলা চ্যানেলে আপনার মোটা শেয়ার আছে। ভালো কথা, বিবি বলে কাউকে চেনেন? নামটা শুনে মনে হলো লোকটা একটু ঘাবড়ে গেছে, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, না। ধন্যবাদ। ইতিমধ্যেই খবর এসেছে যে মাধু নিখোঁজ হবার সময়
আবাসনের রাস্তা দিয়ে যে কটা গাড়ি সিসিটিভির ফুটেজে এসেছে তার কোনোটাই কলকাতার বাইরে যায়নি। তবে একটা কালো এসইউভিকে সন্দেহ করা হচ্ছে। মাধুকে শেষ দেখা যাবার আগে একমাত্র ওই গাড়িটাই ওখান দিয়ে গেছে। রক্তিমের বাড়িতে যখন ওরা পৌঁছলো তখন রাত 8টা বেজে গেছে। রক্তিম নিজেই দরজা খুললে বিকাশরা পরিচয় দিয়ে বলল, লালবাজার থেকে আসছি। সহজ রায়ের মৃত্যুর ব্যাপারে একটু কথা বলার ছিল। বলুন, কি জানতে চান? ঘটনার দিন ঠিক কি হয়েছিল যদি একটু বলেন। সেটা তো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আপনারা যা দেখেছেন আমিও তাই দেখেছি। আমরা দেখেছি কিছু একটা পড়ে যাবার আওয়াজ শোনার পরই আপনি সাক্ষাৎকার বন্ধ করে দেন। তারপর কি করেন? সহজকে ফোন করি, কিন্তু ও ধরেনি। কিছুক্ষণ পর মাধুদা ফোন করে বলল সহজ পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছে। ওরা ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমিও আর দেরি করিনি, হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এই আমরা কে কে? বিজনদা ছিল, ওই অ্যাম্বুলেন্স ডেকেছিল। সারা রাত সেদিন আমাদের সঙ্গেই ছিল। হাসপাতালে আর কেউ এসেছিল? মোহনা গিয়েছিল। রিম্পি মানে সুনন্দা যখন আসে ততক্ষণে সব শেষ। মোহনা দেবীকে কেউ খবর দিয়েছিল নাকি নিজে থেকেই? আমি দিয়েছিলাম। সে কি, ওদের দুজনের মধ্যে সম্পর্কের কথা জানার পরও আপনি ফোন করলেন? লকডাউনে ওদের তিক্ততা অনেক কমে গিয়েছিল। ওরা আবার একসঙ্গে থাকার কথা ভাবছিল। আপনার কথার সত্যতা প্রমাণ করতে পারবেন? না, শুধু এইটুকু বলতে পারি সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলায়। আমার মতামত চাইলে বলবো মোহনা একটা বিশাল বড় ভুল করেছিল, সংশোধন করে নিতে চাইছিল। দেখুন অফিসার, ওরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, আর আমি সেই বিয়ের একমাত্র সাক্ষী। ওরা একে অপরকে ঠিক কতটা ভালোবাসে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা অনেকটা মিটেও গিয়েছিল। কবে থেকে সম্পর্কের বদলটা হয়? জানুয়ারি মাস থেকে। মোহনা দেবী থানা পুলিশ করার আগে আপনাকে জানিয়েছিল? না, ও আমার সঙ্গে গত বছর থেকেই কথা বলা বন্ধ করে দিয়েছিল। নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ফোন করে আমাকে বলে ও সহজের কাছে ফিরতে চায়। শেষ কখন আপনার সঙ্গে মোহনা দেবীর কথা হয়েছে? আজ দুপুরে, ওর বাড়িতে পুলিশ যাবার পরে। কি কথা হয়েছে জানতে পারি? মোহনা ভয় পেয়েছে, ভাবছে সহজের মৃত্যুর জন্য পুলিশ ওকে ফ্রেম করতে চাইছে। ওদের দুজনের কাছাকাছি আসাটা আমি ছাড়া আর কেউ জানে না। সবাই ভাবছে মোহনা আজ প্রপার্টির জন্য এত কিছু করছে। মোহনা দেবী সহজের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ এনেছিলেন। দুর্ভাগ্যজনক, মোহনার ব্রেন ওয়াশ করা হয়েছিল। কে করেছিল জানি না, জানতে চাইও নি। নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে সাহায্য চেয়েছিল। আমি কর্তাগিন্নির মাঝে তিক্ততাটুকু কাটিয়ে দিয়েছিলাম। দুজনের ব্যক্তিগত কথাবার্তার মধ্যে আমি ঢুকিনি। তবে সহজ বোধহয় জানতো। আপনার সঙ্গে সহজের শেষ কবে দেখা হয়েছিল? মার্চে মোহনাকে নিয়ে ওর বাড়ি গিয়েছিলাম, সেই শেষ। বিকাশেরা দেখলো রক্তিমের চোখের কোণা ভিজে উঠেছে। ফোনে কথা? ইন্টারভিউয়ের আগে। আচ্ছা, আপনি ওনাকে সাক্ষাৎকারের জন্য বলেছিলেন? না, আমি সাংবাদিকতা ছেড়ে দিয়েছি। সহজ আমাকে বলেছিল। সে কি, এমনটা তো সচরাচর হয় না। ওর ইন্টারভিউয়ের মাধ্যমে অনেক কথা বলার ছিল। আপনি জানেন কি বলতে চাইছিল? ওদের সম্পর্কটা ঠিক হবার কথা বলতো। এটা তো উনি নিজেও বলতে পারতেন। হয়তো পারতো, কিন্তু আমাকে পাশে চেয়েছিল। আপনি সাংবাদিকতা ছেড়ে দিলেন কেন? আমার চোখের ট্রিটমেন্ট করাতে হবে, তাই সাময়িক অবসর নিয়েছি। চোখের ট্রিটমেন্ট? 17 বছর বয়সে আমার বাঁ চোখ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। চোখ দেখে বোঝা যায় না, তবে ভীষণ প্রায় নেই। আপনারা বোধহয় জানেন না, কলকাতা ময়দানে আমার আর সহজের 6ষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটা আজও অক্ষত আছে। আমি উইকেট কিপার ছিলাম। ওই ম্যাচে এই সহজের বলে একজন ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে পরপর দুটো 6 মারে। তখন আমি এগিয়ে গিয়ে উইকেটের উপর এসে দাঁড়াই। ওটা ওভারের শেষ বল ছিল, তাই আর ড্রেসিং রুম থেকে হেলমেট চাইনি।
সহজের ব্যানানা সুইংটা ব্যাটসম্যানকে বোকা বানিয়ে স্ট্যাম্পে লাগলো, আর বেলটা ছিটকে এসে লাগলো আমার বাঁ চোখে। সুস্থ হয়ে আর ক্রিকেট খেলা সম্ভব হয়নি, পড়াশোনায় মন দিই। আচ্ছা, বিজন মণ্ডল সম্পর্কে আপনার কি ধারণা? একে ওকে ধরে সিএবিতে ভালোই উন্নতি করেছে। আপনাদের তো অনেক দিনের চেনা। ও, টিভিতে সেদিনের ইন্টারভিউ দেখেও সব বলছেন? সব বানানো গল্প। বিজনদা গত বছর স্ক্যান্ডালটার সময় সহজকে হেল্প করেছিল। তার আগে সহজের সঙ্গে ওর কোনো হৃদ্যতা ছিল না। ওই স্পোর্টস কিটসের ব্যাপারে বাসুদা সহজকে সাহায্য করেছিলেন। ইনফ্যাক্ট আমার চোখের অপারেশনের ব্যবস্থাও বাসুদাই করেছিলেন। উনিই তো বলেছেন বিজনবাবু সেই রাতে ওনার সঙ্গে ছিলেন। হ্যাঁ, সে রাতে বিজনদা ওর সঙ্গেই ছিল। মাথুদার কাছ থেকে খবর পেয়ে চলে আসে। কিন্তু উনি যে সারা রাত থাকার দাবি করছেন। সন্ধে 6টার পর বাসুদার রাতের খেয়াল থাকে না। বিজনদাও সে রাত্রিরে যথেষ্ট মদ খেয়েছিল। বিজনবাবু সহজ মোহনার সম্পর্কের কথা জানতেন? আমি ছাড়া কেউ জানতো না। সহজের শরীর খারাপের ব্যাপারে কিছু জানেন? শরীর ভালো ছিল না, কোলেস্ট্রল তো ছিলই, তার উপর হাঁপানি সুগার একসঙ্গে ধরা পড়লো। ঠিকমতো চিকিৎসা হচ্ছিল না। এর মাঝে তন্ময় দাও মারা গেলেন। তন্ময়দা মানে ডক্টর তন্ময় ভট্টাচার্য? হ্যাঁ, সহজের চিকিৎসা করছিলেন। আপনি চিনতেন? কলকাতা ময়দানে যে কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত প্রতিটা মানুষ তন্ময়দাকে চেনেন। বাংলায় ওর থেকে ভালো স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ আর কেউ নেই। ওর চলে যাওয়াটাও বাংলার খেলাধুলার পক্ষে বিশাল বড় ক্ষতি। বাসুদা ওনার মারা যাওয়ায় খুব ভেঙে পড়েছেন। কেন? তন্ময়দা বাসুদার ছোট ভাই। সহজের কাজের লোক মাধু ঠিক কতটা বিশ্বস্ত? আমি প্রথম থেকেই মাথুদাকে ওদের বাড়ি দেখছি। সহজের কোনো ক্ষতি মাথুদা করতে পারে না। কাকিমা চলে যাবার পর মাথুদাই ওকে সামলে রেখেছিল। আপনি জানেন মাধুকে কাল বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? না। আপনাকে সুনন্দা দেবী কিছু জানায়নি? না। সে কি, আপনি ওদের পারিবারিক বন্ধু? সুনন্দার সঙ্গে আমার এর মাঝখানে কোনো কথা হয়নি। আচ্ছা, বেবি বলে কাউকে চেনেন? না। বিকাশ রক্তিমের চোখে ভয়ের ছাপ দেখে বুঝলো ও কিছু একটা লুকোতে চাইছে। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এখন চলি, প্রয়োজনে আবার আসবো। রক্তিমের ফ্ল্যাট থেকে বেরোতেই দীপ্ত চাপা স্বরে জানালো, স্যার, সুনন্দা ব্যানার্জি প্রেসের কাছে দাদার মৃত্যুর জন্য সিবিআই তদন্তের আবেদন জানিয়েছে। দ্রুত কিছু না করলে কেসটা হাত থেকে বেরিয়ে যাবে। চাপ নিস না, আগে ওকে এফআইআরটা করতে দে। ঠিক তখনই বিকাশের মোবাইল ফোনটা বেজে উঠল। ডিসি ফোন করেছেন। দীপ্তরা বিকাশের যা কথা শুনতে পেল তা এইরকম। হ্যালো স্যার, বলুন। জিজ্ঞাসাবাদ চলছে। না স্যার, পাইনি। তবে কলকাতার বাইরে যায়নি বলেই মনে হচ্ছে। করলে তো আমাদেরই সুবিধা। বুঝতে পারছি স্যার। আশা করছি আপনি কাল প্রেস মিট করতে পারবেন। ফোন রেখে ওদের দিকে চেয়ে মুচকি হেসে বিকাশ বলল, তো সুনন্দার শ্বশুরবাড়ির কেমন অবস্থা একটু খোঁজ নে। মায়া, তুমি একটু দেখো সহজ গত 1 বছরে কোন কোন কোম্পানির প্রমোশন করেছে। বাসুদেব ভট্টাচার্যের যা রেপুটেশন, তাতে এত রাতে ওনার সঙ্গে দেখা করতে গিয়ে লাভ নেই। তবে ওকেও কাল একটু বাজিয়ে দেখতে হবে। ওর বাড়িতে নজর রাখার ব্যবস্থা করো। রাতে বাড়ি ফিরে বিছানায় শুয়ে বিকাশ খেলার চ্যানেলগুলোতে চোখ বোলাচ্ছিল। একজন ইংরেজ ক্রিকেটারের সাক্ষাৎকার শুনতে গিয়ে ও চমকে উঠল। সে বলছে টাইগার্সের অন্দরমহলে সহজকে সবাই পোল স্টার বলে ডাকত। তার মানে অডিও ক্লিপটাতে পোল স্টার বলতে সহজকেই বোঝানো হয়েছে। বিছানায় সোজা হয়ে উঠে বসে বিকাশ। সবকিছু কেমন ঘেঁটে যাচ্ছে ওর। সহজ কি সত্যিই ম্যাচ গড়া পেটাই যুক্ত? না, সেটাই বা কি করে জোর গলায় বলা যায়। ক্লিপটাতে পোলস্টারকে ক্র্যাক করার কথা বলা হয়েছে, কিন্তু সত্যিই পোলস্টারকে ক্র্যাক করা গিয়েছিল কিনা সেটা বলা হয়নি। রইল বা কি বিবি। কে এই বিবি? একে কি কেউ সত্যিই চেনে না, নাকি সবাই চিনতে অস্বীকার করছে?
মাধুদাকেই বা সরিয়ে দেওয়া হলো কেন? মোহনা রায়কে সরাসরি চার্জ করা কি ঠিক হবে? এইসব সাত পাঁচ ভাবছে, ঠিক সেই সময়ই দীপ্তর ভয়েস মেসেজ পেল। সুনন্দার শ্বশুরবাড়ির খবর নিয়েছি। বরটা মাতাল জুয়ারি, কাজকর্ম বিশেষ কিছুই করে না। সংসারে নুন আনতে পান্তা ফুরোয় বাড়ির অমতে বিয়ে করেছে। সহজের বাবা মা শেষ দিন পর্যন্ত মেনে নেননি। দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না। মা মারা যাওয়ার পর সহজের সাথে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। সুনন্দার বরের নাম বিশ্বজিৎ ব্যানার্জি, পরিচিত মহলে অনেকেই বিবি বলে ডাকে। ফোনটা রেখে বিকাশ ভাবে, সবকিছুই কি তাহলে এত সহজে মিলে গেল? রক্তিম সান্যাল তখন এই খবরটাই চেপে যেতে চাইছিল। আচ্ছা, কোনো গুরুত্বপূর্ণ তথ্য নজর এড়িয়ে যাচ্ছে না তো? সকালে বিকাশ অফিসে ঢুকে বসতে না বসতেই মায়া এসে বলতে লাগলো, সহজ রায় যে 17টা ব্র্যান্ডের অ্যাম্বাসাডার ছিল সেগুলোর খোঁজ খবর নিয়েছি। 8টা আন্তর্জাতিক সংস্থা, 4টে সর্বভারতীয় আর 5টা বাংলার। উল্লেখযোগ্য ব্যাপার হলো বাংলার 5টা সংস্থারই প্যারেন্টাল কোম্পানি একটাই, বিবি অ্যান্ড সন, মানে ভট্টাচার্য ব্রাদার অ্যান্ড সন। বাসুদেব ও তন্ময় ভট্টাচার্যের নামে রেজিস্টার্ড। এখানেই শেষ নয় স্যার, গত বছর অগস্ট মাসে সহজ ওর পাবলিক রিলেশন এজেন্সি বদলে ফেলে। ওর নতুন পিআর এজেন্সির মালিকও এই ভট্টাচার্য ভাইরা। সহজ এদের সঙ্গে খুব মোটা অঙ্কের চুক্তি সই করেছে। আরও একটা ব্যাপার হলো বেঙ্গল টাইগার্সের কিছুটা শেয়ারও এরা হোল্ড করে। আগে সরাসরি বাসুবাবুর নামে ছিল, এখন ফ্র্যাঞ্চাইজির শেয়ার থাকলে রাজ্য ক্রীড়া সংস্থার পদে থাকতে পারবে না, সেই নিয়ম হওয়ার ফলে ওনার ছেলের নামে শেয়ার দেখানো হয়েছে। এক নিঃশ্বাসে টানা কথাগুলো বলে মায়া দেখে বিকাশ এক দৃষ্টে বাইরের জানলার দিকে তাকিয়ে আছে। এমন সময় দীপ্ত ঘরে ঢুকলো। দীপ্তর ডাকে বিকাশের সম্বিত ফিরল। স্যার, মাধুর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওর মোবাইলটা বাড়ি থেকে বেরোবার পরেই বন্ধ হয়ে গেছে। সহজের বাড়ির, হাসপাতালের সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশন দেখে মনে হচ্ছে বিজন মণ্ডল আর রক্তিম সান্যাল সত্যি কথাই বলছে। আর সহজের ফোনের ডেটা হিস্ট্রিটা এই ফাইলে রয়েছে। ফাইলটা হাত বাড়িয়ে নিয়ে বিকাশ খুব মন দিয়ে সেটা পড়তে থাকে। একটা ফোন আসায় দীপ্ত ঘরের বাইরে বেরিয়ে যায়। তারপর প্রচণ্ড উত্তেজিত হয়ে ফিরে এসে বলে, স্যার, বাসু ভট্টাচার্য মুম্বাই যাচ্ছে। আজ 1টার ফ্লাইট। এক্ষুনি এয়ারপোর্টের উদ্দেশ্য বাড়ি থেকে বেরিয়েছে। খবরটা শুনেই বিকাশ তড়াক করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠেই নির্দেশ দিল, দীপ্ত, ওকে কলকাতা ছাড়তে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে আটকাতে হবে। ফোর্স রেডি কর, এয়ারপোর্ট থানাকে খবর দে, কুইক। বাসু ভট্টাচার্যের গাড়িটাকে ওভারটেক করে ঠিক এয়ারপোর্টে ঢোকার মুখেই আটকালো বিকাশেরা। সারাটা রাস্তা বিকাশ এক মনে সহজের মোবাইল হিস্ট্রিটা পড়ে গেছে। বিকাশ গাড়ি থেকে নেমে দেখলো উত্তেজিত বাসুবাবুও গাড়ি থেকে নেমে এসেছেন। 70 বছরের বুড়ো অত্যন্ত তেজের সঙ্গে বলল, কি ব্যাপার, এভাবে আমার গাড়ি আটকানো হলো কেন? কলকাতা পুলিশ, লালবাজার, এসিপি হোমিসাইড। তো লালবাজারে যান, এখানে কি? আপনার দর্শন লাভ করতে এলাম। সকাল সকাল প্রহসন হচ্ছে। প্রহসনটা তো গত 1 বছর ধরে আপনি করে আসছেন বাসুবাবু। আপনারা কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আমি আমার মেয়ের বাড়ি মুম্বাই যাচ্ছি, ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে। এই অসময়ে আপনার মুম্বাই বেরোনোর শখ হলো? দেখুন অফিসার, আমি দেশের স্বাধীন নাগরিক, যেখানে খুশি যেতে পারি। সে পারেন, তবে এখন আপনি আমার সঙ্গে লালবাজার যাবেন। কোন আহ্লাদে? সহজ রায়কে হত্যার ষড়যন্ত্রের চক্রান্তে। অফিসার, আপনার মাথা খারাপ হয়ে গেছে। সহজের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। দুর্ঘটনাও ঘটানো হয়ে থাকতে পারে। আপনারা বিবিকে খুঁজে না পেয়ে যে কোনো বিবিকে চার্জ করতে পারেন না। ধন্যবাদ বাসুবাবু, আপনি যে বিবি সেটা নিজের মুখে স্বীকার করার জন্য। আপনি কি করে জানলেন আমরা কোনো বিবিকে খুঁজছি? বিকাশের এই কথায় বাসুবাবু থম মেরে যান। উত্তেজনায় তিনি একটা চরম ভুল করে ফেলেছেন।
বিকাশ এবারে বাসুবাবুর গাড়ির দিকে তাকিয়ে বলে, বিজনবাবু, ও বিজনবাবু, গাড়ি থেকে নেমে আসুন। বিবির কথাটা তো আপনি বাসুবাবুকে জানিয়েছিলেন, তাই তো উনি সকাল সকাল মেয়ের বাড়ি রওনা দিচ্ছিলেন। বিজন মণ্ডল গাড়ির থেকে কাঁচুমাচু মুখ করে নেমে এলেন। বাসু ভট্টাচার্য হুঙ্কার দিয়ে উঠলেন, আমি আমার উকিলের সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই বলবেন, তবে তার আগে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে যে একটু। কোথায়? এলেই দেখতে পাবেন। দীপ্ত, এনাদের ভ্যানে তোল। সহজের ফ্ল্যাটের ঘরভর্তি লোকের মাঝে বিকাশ দাঁড়িয়ে রয়েছে। ডিসি স্বয়ং সেখানে উপস্থিত আছেন। সুনন্দা রক্তিম সোফায় বসে আছে। একটা বিন ব্যাগে এক কোণে চুপচাপ বসে আছে মোহনা। কড়া পুলিশি প্রহরায় নিয়ে আসা হয়েছে বিজন মণ্ডল ও বাসু ভট্টাচার্যকে। দুজনকেই দুটো মোড়ায় বসতে দেওয়া হয়েছে। ওদের দুপাশে দাঁড়িয়ে রয়েছে দীপ্ত ও মায়া। বিকাশ গলা খাঁকারি দিয়ে বলা শুরু করলো, আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন জমা হয়েছে। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই বলে রাখি, সহজের মৃত্যু হার্ট অ্যাটাকের ফলে পড়ে গিয়ে মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে হলেও তাকে হত্যার চক্রান্ত চলছিল। এতটাই সুকৌশলে এই হত্যার পরিকল্পনা হয়েছিল যে ময়নাতদন্ত না হলে তা কারুর পক্ষে ধরতে পারা সম্ভব ছিল না। নিয়তির পরিহাস যে সহজের মৃত্যুর সময় ঘরে মাধুদা ছিল না, তাই ময়নাতদন্ত হলো। আমাদের তরুণ অফিসার দীপ্ত আবিষ্কার করলো যে সহজকে একসঙ্গে ইনসুলিন ও অতিরিক্ত মাত্রায় ব্র্যানোলাজাইন দেওয়া হয়েছে, যা একসাথে ব্যবহার করলে যে কোনো মানুষের হার্ট অ্যাটাক হবার সম্ভাবনা থাকে। যেহেতু কোনো এফআইআর হয়নি, তাই আমরা কিছু করতে পারছিলাম না, কিন্তু এটা বুঝতে পারছিলাম খুব দ্রুত পদক্ষেপ না নিলে সহজের মৃত্যু রহস্যের কোনো দিন সমাধান হবে না। তাই মোহনার বিবাহ বিচ্ছেদের মামলার সাথে করা ম্যাচ ফিক্সিং এর অভিযোগের সূত্র ধরে আমরা তদন্ত শুরু করলাম। এখানে আমাদের উইমেন গ্রিভেন্স সেলের আইপিএস মায়ার কাজের প্রতি নিষ্ঠাকে আমাদের কুর্নিশ জানাতেই হবে। দীর্ঘ সূত্রতায় বাঁধা একটা মামলার সব প্রমাণ সযত্নে রক্ষা করার জন্য। তাঁর তৎপরতায় আমরা মোহনা ও জনৈক বিবির যোগাযোগের কথা জানতে পারি। কোনো পোলস্টারকে দলে পেতে চাইছেন। আমাদের সবার সন্দেহ হয় এটা কোনো বুকিদের আলোচনা। সেই সূত্রে আমরা আপনাদের সবার কাছেই বিবির কথা জিজ্ঞাসা করি। আপনারা সবাই চিনতে অস্বীকার করলেও প্রত্যেকেই নামটা শুনে ভয় পান। অবশ্য প্রত্যেকের ভয়ের কারণই আলাদা। এ প্রসঙ্গে ঢোকার আগে সহজ মোহনার বিবাহ বিচ্ছেদের মামলাটার কথা আগে বলা যাক। কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি মোহনা এমন কিছু করতে পারেন। আসলে আমাদের উচ্চাকাঙ্ক্ষা অনেক সময় হিতাহিত বোধ লোপ করে দেয়। সহজের টাইগার্সে খেলার সুবাদে মোহনার দার্শিল খানের সঙ্গে আলাপ হয়। তিনি মোহনাকে বলিউডে সুযোগ করে দেবার কথা বলেন। সিনেমা জগতে দার্শিল খান বা মোহনা দুজনের কেউই ধোয়া তুলসী পাতা নন। তবে এবারে ব্যাপারটা হলো একটু ভিন্ন। মোহনা দার্শিলের প্রেমে পড়ে গেলেন। বিকাশ দেখল মোহনা মাথা নিচু করে বসে আছে, দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বিকাশ বলে চলল, এবারে আসরে নামলেন আমাদের বিবি, মানে ভট্টাচার্য ব্রাদার্স ও সন্সের বাসুবাবু। সহজ বা মোহনার কেউই জানতো না বাসুবাবুর কোম্পানির টাইগার্সের শেয়ার ছিল। বাসুবাবুর পক্ষে বিসিসিআই এর নতুন নিয়মের ফলে আর একসঙ্গে সিএবি ও টাইগার্সের ক্ষমতায় থাকা সম্ভব হচ্ছিল না। তিনি টাইগার্সের দায়িত্ব ছেলের হাতে দিয়ে নিজে সিএবিতে থাকলেন। এদিকে ব্যবসা সম্প্রসারণের জন্য বাসুবাবুরা নতুন পিআর এজেন্সি খুলতে চাইছিলেন। সেখানেই তিনি সহজকে সই করাতে চান। সহজ সম্ভবত তার পুরনো এজেন্সি ছাড়তে চায়নি, তাই উই শুড ক্র্যাক দ্য পোল স্টার কথাটা বলা। এখানে গড়াপেটার কোনো ব্যাপারই ছিল না। যাই হোক, সহজকে সহজে না পেয়ে দার্শিল খানের সাহায্যে বাসুবাবুরা মোহনার ব্রেন ওয়াশ করলেন। মোহনার ডিভোর্স ফাইল করলেন, সাথে গড়াপেটার অভিযোগ। এবারে বিজনবাবু আসরে নামলেন। তিনি সহজকে এই কেলেঙ্কারি থেকে বেরোতে সাহায্য করে সহজের ঘনিষ্ঠ হয়ে উঠলেন। গড়াপেটার সাজানো মামলা থেকে নিষ্কৃতি পেতে সহজের কোনো অসুবিধাই হলো না। আমরা জানি বিশ্বকাপ চলাকালীনই সহজের মায়ের অবস্থার ভীষণ অবনতি হয়। সে সময়ও বিজনবাবু দিনরাত এক করে
সহজের পরিবারের পাশে থাকলেন। বিশ্বকাপ থেকে ফেরার পর বিজনবাবু অনায়াসেই সহজকে বোঝাতে সমর্থ হলেন সহজের ইমেজ রিবিল্ড আপের জন্য পিআর এজেন্সি বদলের দরকার। পরিস্থিতির চাপে সহজ রাজি হয়ে গেলেন। ব্যাস, তারপর আর কি, বাসুবাবুরা সহজের মাধ্যমে ব্যবসা ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে লাগলেন। এখন কথা হচ্ছে, এরকম সোনার ডিম পাড়া হাঁসকে ওনারা হত্যার চক্রান্ত করতে গেলেন কেন? কারণ বিভ্রাট বাঁধল সহজের মায়ের মৃত্যুর পর। মায়ের মৃত্যু সহজ ও সুনন্দাকে আবার কাছাকাছি এনে দেয়। অদ্ভুত আমাদের সমাজ। পরিবারের সফল ছেলে পালিয়ে গিয়ে বিয়ে করলে তাকে ঘরে তুলতে আমাদের অসুবিধা হয় না, কিন্তু মেয়েকে ঘরে তুলতে আমাদের বিবেকে বাঁধে। সুনন্দার অসবর্ণ বিবাহ তার বাবা মা মেনে নেননি, কিন্তু সহজ সেটা স্বাভাবিকভাবেই নেয়। এদিকে সুনন্দার পারিবারিক জীবন সুখের না। স্বামী মাতাল, জুয়ারি, বাজারে অনেক ধার দেনা। গত বছর নভেম্বরে বিশ্বজিৎ বাবুর সাথে ছবি তোলার জন্য সহজকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়। বাসুবাবুরা তাকে বোনের সংসর্গ ত্যাগ করতে বলে। সহজ রাজি হয় না। বিশ্বজিৎ বাবুকে সকলে বিবি বলে ডাকে, তাই সুনন্দা আমার মুখে বিবি নাম শুনে ভয় পেয়েছিলেন। রক্তিমও একই চিন্তা করেছিলেন, তবে তিনি ভয় পেয়েছিলেন বিবি মানে বাসু ভট্টাচার্যের প্রভাব প্রতিপত্তির কথা ভেবে। আমাদের এই নাটকে তিনিও একটা দুঃসাহসী কাজ করেছেন, সেটা আমি সময় মতো বলবো। বিজনবাবু ও মোহনা নিজেদের কীর্তি ফাঁস হয়ে যাবার ভয় পেয়েছিলেন। ইতিমধ্যেই বলিউডের সমীকরণ বদলে গেল। ভগ্ন হৃদয় অপমানিত মোহনা আবার সহজের কাছে ফিরতে চাইলেন। মোহনা রক্তিমকে অনুরোধ করলেন। রক্তিম, যাকে বলে রায় পরিবারের প্রকৃত শুভানুধ্যায়ী, সহজ সত্যই মোহনাকে ভালোবাসতেন। তাই রক্তিমের মধ্যস্থতায় দুজনের সম্পর্ক স্বাভাবিক হচ্ছিল। রক্তিম, আপনি একটা ভুল করেছিলেন। দুজনের এই সম্পর্কের উন্নতির কথা আপনি একা নন, বাসু বাবুও জানতেন। ওনাদের দুজনের হোয়াটসঅ্যাপ চ্যাট আমি পড়েছি। ফেব্রুয়ারি মাস থেকে ওদের দু দলের এ নিয়ে টানাপোড়েন চলছিল। আপনাকে কেন জানায়নি সেটা অবশ্য একমাত্র সহজই বলতে পারতেন। আমার বিশ্বাস বিজনবাবু এসবের কিছুই জানতেন না। তিনি সেই জাতের পরজীবী যারা চিরটা কাল অন্য গাছের উপর ভরসা করেই থেকে যান। বাসুবাবু শীঘ্রই সত্তরে পড়বেন। তখন বিজনবাবুকে সিএবিতে তার পদটা দেবার প্রতিশ্রুতি দিয়ে বাসুবাবু ওনাকে কলের পুতুলের মতন ব্যবহার করেছেন। কাজের কথায় আসি, বাসুবাবু সম্পর্কের এই উন্নতির প্রমাদ গুনলেন। যদি একবার সত্যি ঘটনা সামনে চলে আসে, তাহলে ওনার ব্যবসা সম্মান সব নিয়ে টানাটানি শুরু হবে। এদিকে মোহনা ক্রমশ রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছিলেন। তাই বাসুবাবু মোহনাকে ছেড়ে সহজকে নিয়ে পড়লেন। কিন্তু সহজ কোনো কথাই কানে তুললেন না, বরং বাসুবাবুকে মোহনার কথা ফলাও করে বলে যেতে থাকলেন। অগত্যা বাসুবাবুরা সহজকে সরাবার পরিকল্পনা করতে বাধ্য হলেন। ব্যবসা এখন দাঁড়িয়ে গেছে, তাই বাসুবাবু আরেকটা সহজ রায় খুঁজে নিতে পারবেন, কিন্তু এই সহজ রায় তার ব্যবসার পক্ষে ক্ষতিকারক। আচমকাই সুযোগটা এসে গেল। সহজের ডায়াবেটিস ধরা পড়ল। চিকিৎসার জন্য সহজ অবধারিতভাবে তন্ময়বাবুর কাছে গেলেন। বিবি অ্যান্ড সানসের সঙ্গে তন্ময়বাবু যোগাযোগটা বোধহয় ক্রীড়ামহলের বিশেষ কেউ জানে না। ব্যবসার অন্যতম অংশীদার তন্ময়বাবু আজ র্যানোলাজাইন গোত্রের ওষুধের মাত্রা বাড়িয়ে ইনসুলিন প্রেসক্রাইব করলেন। সহজের শরীর আরো খারাপ হলো। মাঝে যদিও একবার ব্লাড সুগার নর্মাল হবার রিপোর্ট এসেছিল, কিন্তু সেটাকে অগ্রাহ্য করেই তন্ময়বাবু ইনসুলিন চালিয়ে যেতে বললেন। এর ফলে একদিন সহজের হার্ট অ্যাটাক হতোই। প্রথমবারের মাইল্ড অ্যাটাক কেউ বুঝতে পারেনি। পরের বারের ঘটনাটা আমাদের সবার জানা। তন্ময়বাবু মারা গিয়ে তার পাপের শাস্তি পেয়ে গেছেন। বাকিদের শাস্তি দেবার দায়িত্ব আইনের। কথা শেষ করে বিকাশ থামলে মোহনা প্রশ্ন করে, সবই বুঝলাম, কিন্তু মাধুদা কোথায় গেল? এবারে বিকাশ রক্তিমের দিকে চেয়ে বলল, আপনি আমায় কাল একটা মিথ্যা কথা বলেছিলেন। সহজ মোহনার সম্পর্কের উন্নতির কথাটা আপনি ছাড়াও মাধু জানত। আপনি জানতেন এখন জনসমর্থন মোহনার বিরুদ্ধে থাকবে, আর সুনন্দা সেই সুযোগে সহজের সম্পত্তি অধিকার করতে চাইবে। সহজের মৃত্যু মাধুর কাছে পুত্র শোকের মতন। সহজের মৃত্যুটা যে স্বাভাবিক নয় সেটা আপনি বুঝেছিলেন। আপনি মাধুরও জীবনহানির আশঙ্কা করেছিলেন।
কাল মাধুর খবরটা শুনে আপনি একটু অবাক হননি দেখলাম। আপনি সেদিন রাস্তা থেকে মাধুকে গাড়িতে তুলে নিয়েছিলেন। আপনারও তো একটা কালো এসইউভি আছে। রক্তিম মোবাইল থেকে একটা নম্বর ডায়াল করে বলল, হ্যালো মাধুদা, ঘরে এসো।